ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আবারও খোলাসা করলেন প্রধান উপদেষ্টা। বললেন, ভোট এগিয়ে আসার সাথে দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। কারো আবদার রক্ষা না করে ভোট দেওয়ার আহ্বান। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। 27 মার্চের মধ্যে পোশাক শ্রমিকরা বেতন বোনাস না পেলে মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, জানালেন উপদেষ্টা। বাড়ি গাড়ি বেচে হলেও পাওনা পরিশোধের তাগিদ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আর সবার স্বাক্ষরেই তৈরি হবে জুলাই সনদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। 35 মিনিটের ভাষণে সরকারের 8 মাসের কর্মকাণ্ড তুলে ধরেন, দেন সামনের দিনের দিক নির্দেশনা। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এবছর ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। কারা এসব করছে এর ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, গুজব রোধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যে ইস্যুতে একমত হবে তাদের স্বাক্ষরে জুলাই চার্টার বা সনদ তৈরির কথা জানান প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার। জাতির উদ্দেশ্যে ভাষণে সমতল ও পাহাড়ে সবার নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইউনূস। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা আর যারা তাদের খাটো করে রাখার প্রবৃত্তি ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা, নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নারী অধিকারের পাশাপাশি একই রকম গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার, সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার। কারো কোনো নাগরিক অধিকারকে অবহেলা করলেই এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। ভাষণে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। তাই দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। তাছাড়া বিগত সরকারের সময় চর দখলের মতো ব্যাংকগুলো দখল হয়েছিল। অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। তবে অল্প সময়ে এ খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। জানান, অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আন্তর্জাতিক তৎপরতা বাড়ানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ৭১-এ হানাদার বাহিনীর সহযোগী ছিল তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। সমালোচনা করেন নাগরিক পার্টির সার্জিস আলমের শোডাউন নিয়েও। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির নেতারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত লোকদের বিএনপির সমকক্ষ না বানাতে নেতাকর্মীদের নির্দেশ দেন। বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। নির্বাচনের জন্য আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জিয়া রহমানের বীরত্বপূর্ণ অবদান ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন। নেতারা বলেন, আওয়ামী লীগের মতো গণতন্ত্র বাধাগ্রস্ত করতে নতুন প্রকল্পের জন্ম হচ্ছে। অন্যদের কথায় উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। এদের অনেকে বিএনপির সমকক্ষ কেউ নাই। কোনো ধরনের উছিলা, কারো কোনো আবদার, এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, যারা হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে তারাই এখন ৭১-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই। কথা বলেন এনসিপি নেতা সার্জিস আলমের শোডাউন নিয়েও। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধে জিয়া রহমানের অবদানকে আওয়ামী লীগ বরাবরই অস্বীকার করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হত্যাকারীদের মানুষ আর চায় না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া নতুন নতুন কুতুব দেশকে সংকটে ফেলতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু মরণোত্তর নয়, ভবিষ্যতে জীবদ্দশাতে এই কৃতি সন্তানের এই সম্মান পাবেন, এই আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। গেল ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। জীবদ্দশায় শিক্ষা এবং গবেষণা বিভাগে এই সম্মানের জন্য একমাত্র মনোনীত হন বদরুদ্দিন মোহাম্মদ ওমর। তবে আগেই তিনি পুরস্কার গ্রহণ না করার কথা জানিয়েছেন। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পুরস্কারের রেপ্লিকা রাখা হবে জাতীয় জাদুঘরে। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বাণীতে এই কথা জানান সেনাপ্রধান। বলেন, সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক। বাণীতে জাতির বীর শহীদদের স্মরণ, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং দেশের মানুষের সেবায় কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। 1952, 1971 কিংবা 2024-কে একে অপরের সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 25শে মার্চ গণহত্যা দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন উপাচার্য। এসব ঘটনা আমাদের জাতীয় জীবনের বীরদের মাইলফলক এবং পরম্পরা উল্লেখ করে তিনি জানান, বৈষম্য, অন্যায় এবং ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি
প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান নিয়াজ আহমদ খান। এখন একটা প্রবণতা হচ্ছে যে আমরা তুলনা করা শুরু করি 24-এর সাথে 71-এর, 52-এর সাথে 71-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখামুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। এর পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। এরপর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, 25শে মার্চের কাল রাত্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য সবাইকে এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতীয় পর্যায়ে থেকেও চেষ্টা করার আহ্বান জানান তিনি। যে বীর যোদ্ধারা প্রাণ দিয়েছেন স্বাধীনতার জন্য, তাদের এই মূল্য প্রতিদিন নিজেদের স্মরণ করে দেওয়া প্রয়োজন। প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়ার বিশেষ বার্তা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা চীন সফর এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে ব্রিফিং করে মন্ত্রণালয়। এ সময় সচিব জানান, চীন সফরে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতার স্মারক সই হবার কথা রয়েছে। একই সাথে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে সভাপতির দায়িত্ব নেবে বলে বাংলাদেশের এবারের আসর বিশেষ গুরুত্বপূর্ণ। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাইডলাইনে বৈঠক হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক হবে। আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক খাত, গণমাধ্যম, বিনিয়োগ ও স্বাস্থ্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে, এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকেও আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন বোনাস আগামী 27শে মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা সহ দায়ী মালিকদের বিদেশে যাওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। অভিযোগ করে বলেন, কিছু মালিকের বিশাল বাড়ি আছে, মার্সিডিজ বেঞ্চ গাড়ি চালায়, কিন্তু ঈদের সময় শ্রমিকদের বেতন দিতে চায় না। এবার বাড়ি গাড়ি বিক্রি করে হলেও বেতন ভাতা দিতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা দেওয়ার ক্ষেত্রে সতর্ক করান মালিকদের। শ্রম উপদেষ্টা জানান, পাকিস্তান সহ 5টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে আইএলওতে অভিযোগ করেছিল। আলোচনা করায় পাকিস্তানি শ্রমিক নেতা অভিযোগ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যখন ফ্যাক্টরি চালাইছে, টাকা পয়সা পকেটে নিছে, বিদেশে গিয়ে বাড়ি বানাইছে, গাড়ি কোনোটা মার্সিডিজ বেঞ্চের নিচে কারো আমি গাড়ি দেখি নাই। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন, আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ কঠোর অভিযান চলবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। ঈদে আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল এবং তল্লাশি আরও বাড়ানো হবে। দেশ বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ ও উস্কানিদারদের গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ঈদ ঘিরে নৌপথে যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ড তৎপর রয়েছে। ঈদ পূর্ব এবং পরবর্তী সময়ে নৌপথে অপতৎপরতা ঠেকাতে 24 ঘন্টা সার্বিক নিরাপত্তায় থাকবে বলে জানান বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজিমুল ইসলাম। আমাদের যে ডাইভিং এবং স্যালভেজ টিম আছে, ডাইভিং বোটের মাধ্যমে এরা সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে আছে। আমাদের এরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমাদের এই টিমটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। হাসপাতালে গিয়ে ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপদেষ্টা বলেন, তামিম ইকবালের মানসিক যে শক্তি দেখেছেন তাতে তিনি আশাবাদী যে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। চিকিৎসকরা তাকে নিয়মিত দেখভাল করছেন, আশা করেন খুব দ্রুতই তামিমকে কেবিনে দেওয়া হবে এবং সুস্থ হয়ে ফিরে আসবেন সকলের মাঝে।
তামিমের পরিবারের সাথে কথা প্রসঙ্গে উপদেষ্টা জানান, সবাই এখন স্বস্তিতে আছেন। উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশে নেয়ার বিষয়েও ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন তারা, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ, এটা সত্যি অভাবনীয়, এবং এই মেন্টাল স্ট্রেংথের কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে। এবং অবশ্যই সাভারের মতো জায়গায় যখন আমি প্রথম শুনলাম তখন আমি ভয় পাচ্ছিলাম যে সাভারের মতো জায়গায় আসলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে কিনা, বাট সেখানকার ডাক্তাররাও খুব ভালো ভূমিকা রেখেছে। ঈদ যাত্রার খবর এবার। আগাম টিকিটে দ্বিতীয় দিনের ট্রেন যাত্রা ছিল বেশ নির্বিঘ্ন। নির্দিষ্ট সময়ে ছেড়েছে সবগুলো ট্রেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে যাত্রীরা ট্রেনে উঠেছেন। যাত্রী চাপ বাড়লেও এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে বলে আশাবাদ জানান রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ যাত্রা উপলক্ষে মঙ্গলবার কামরাপুর রেলওয়ে স্টেশন পরিণত হয় এক মিলন মেলায়। দিনভর ঠিকঠাক সময় ছেড়ে গেছে সবগুলো ট্রেন। তবে প্ল্যাটফর্মে ঢোকার আগেই অন্তত 3টি জায়গায় তল্লাশির মুখে পড়তে হয় যাত্রীদের। টিকিট ছাড়া যাত্রা নয় এমন কথায় এখনও অবধি অনড় রেলওয়ে। এমন পরিবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা। তবে দুপুরের পর ট্রেনগুলোই বাড়তে শুরু করে যাত্রী চাপ। স্ট্যান্ডিং টিকিট নেওয়া অনেকেই উঠে পড়েন ট্রেনের ছাদে, যদিও ছাদে চড়ে যাত্রার ব্যাপারে বারবার সতর্ক করেছে রেলওয়ে পুলিশ। এদিকে রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। 12টি মোবাইল, নগদ 3 লাখ টাকা এবং বিপুল পরিমাণ টিকিটের প্রিন্টেড কপি সহ কমলাপুর এবং বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এসব তথ্য জানান। বলেন, গত কয়েক বছর ধরেই ঈদ সময়ে চক্রটি টিকিট কালোবাজারি করে আসছিল। তাদের সঙ্গে রেলওয়ে আউটসোর্সিংয়েরও কয়েকজন কর্মচারী জড়িত বলে জানায় তারা। মূলত 2টি গ্রুপে বিভক্ত হয়ে টিকিট কালোবাজারি করে চক্রের সদস্যরা। একটি গ্রুপ টিকিট সংগ্রহ করে, অন্যটি বিক্রি করে। প্রতি ঈদে 500 থেকে 700 রেলওয়ে টিকিট কালোবাজারি করত চক্রটি। তবে কিভাবে এসব টিকিট তারা সংগ্রহ করত সে বিষয়ে কিছুই জানাতে পারেননি র্যাব। উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। ঈদ যাত্রায় ভাড়া বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে রুট পারমিট বাতিল সহ গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছেন সড়ক উপদেষ্টা ফজলুল কবির খান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তখনই সেই লক্ষ্যে ব্যবস্থা নেবে এবং অ্যারেস্ট সহ যাবতীয় ব্যবস্থা করা হবে। আমরা একটা জিনিস বলেছি, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় সাবেক মেয়র আজম নাসির, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি সৈয়দ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মঙ্গলবার সকালে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, চট্টগ্রামের ওয়াসিম হত্যাকাণ্ডে 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি চট্টগ্রামে সংঘটিত জুলাই গণহত্যার অপরাধে ট্রাইব্যুনালে প্রথম মামলা। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিচার চেয়ে আদালতের সামনে আন্দোলন করা শোভন নয়। ভুক্তভোগীদেরকে উস্কানি দিয়ে বিচার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমাদের তদন্ত সংস্থা ফিল্ড ইনকোয়ারি করে তাদেরকে ভিডিও ফুটেজে, লাইভ উইটনেসের মাধ্যমে, পত্রপত্রিকায় সব কিছু মিলিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছেন। এরকম 15 জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ, আজম নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবশেষে দুদকের মামলা হলো বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে। 1,500 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাইফুল এবং তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে হয় পৃথক মামলা। আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদকে বলা হতো ব্যাংক খাতের গডফাদার। অভিযোগ ছিল গ্রুপটি নিয়ন্ত্রণে থাকা অন্তত 7টি ব্যাংক এবং অন্যান্য কয়েকটি ব্যাংক থেকে 2 লাখ কোটি টাকারও বেশি পাচার করেছেন সিঙ্গাপুর, সাইপ্রাস সহ বিভিন্ন দেশে। হাসিনা সরকার পতনের পর অগাস্টে সাইফুলের এই বিপুল অর্থ পাচারের বিরুদ্ধে তদন্ত নামে দুদক, সিআইডি, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ শাখা সহ বিভিন্ন সংস্থা। প্রাথমিক তদন্ত শেষে প্রায় 796 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথমবার মামলা করল দুদক। 743 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক আরেকটি মামলা হয়েছে সাইফুল আলম মাসুদের স্ত্রী
ফারজানা পারভিনের বিরুদ্ধে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন তিনি। এছাড়া জুলাই আন্দোলনে রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতের এবং তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। জাতীয় নাগরিক পার্টির একমাত্র শত্রু আওয়ামী লীগ, এমনটাই বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন তিনি। এ সময় নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিশেষ কৌশল অবলম্বন করবে এনসিপি। অনুষ্ঠানে দলটির নেতাকর্মী সহ গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের একটি পরিচয়, সেটা হলো আমরা সবাই বাংলাদেশি জনগণের জন্য কাজ করব। আর আমাদের একমাত্র শত্রু হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এদিকে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়। অংশ নেন দলটির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠন এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে আবারও রক্ত দেবে জনগণ। তবুও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত হতে দেয়া যাবে না। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। বিকেলে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে পাইলট স্কুল মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, একটি বিশেষ গোষ্ঠী এখনও দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনা অনুযায়ী সে সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে গাজীপুর মহানগর এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের নেতাকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দৈনিক যুগান্তর পত্রিকার ঈদ সংখ্যার পাঠ উন্মোচন হয়েছে। বিকেলে যুগান্তর ভবনে বিশেষ সংখ্যার লেখকদের সাথে এক পাঠ উন্মোচন এবং ইফতার অনুষ্ঠিত হয়। যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী সহ আরও অনেকে এখানে উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, ঈদের ছুটির অবসরে সাহিত্য অনুরাগী মানুষের বাড়তি আগ্রহ, পছন্দ বিভিন্ন পত্রিকার ঈদ সংখ্যা আর বাংলাদেশে দৈনিক পত্রিকার মধ্যে প্রথমে যুগান্তরে ঈদ সংখ্যা বের করার প্রচলন তৈরি করে। দৈনিক পত্রিকাগুলো ঈদ সংখ্যা করতে কিন্তু সেটা যেত ফ্ল্যাট স্টাইলে, কিন্তু বই আকারে ম্যাগাজিন আকারে ঈদ সংখ্যার যে ধারা, এটা বাংলাদেশে কিন্তু প্রবর্তন করেছে যুগান্তর। এই ঈদ উৎসব এবং ঈদ উৎসবের সঙ্গে ঈদ সংখ্যা প্রকাশ করা, আরও নানা রকম উৎসবের আয়োজন করা, নতুন পোশাক পরা, সুগন্ধি ধারণ করা, সব কিছুই হয়ে উঠবে মানুষের উৎসব এবং ইহজাগতিক উৎসব। নরসিংদীর মাধবদীতে চর ভাসানিয়া গ্রামের জামিয়া মোহাম্মদিয়া এবং এতিমখানার অধ্যক্ষ ও পরিচালক কমিটির নির্বাহী প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন হয়। এতে অংশ নেন মাদ্রাসার ছাত্র, কমিটির সদস্য এবং স্থানীয় গ্রামবাসী। অংশগ্রহণকারীরা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ এবং পরিচালনা কমিটির নির্বাহী প্রধান ডাক্তার ABM মাহবুব রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করছে একটি বিশেষ মহল। এ বিষয়ে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই মাদ্রাসার বিরুদ্ধে একটি কুচুক্তি মহল কাজ করতেছে বিগত 2 বছর যাবৎ। ওরা এই কাজ করে আমাদের মাদ্রাসা অনেক সুনাম ক্ষুণ্ণ করে দিয়েছে। অলরেডি আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কুচক্র মহল স্বার্থের জন্য আমরা মুফতি হাবিবুল্লাহ সাহেবকে বিদায় দিতে আমরা এলাকাবাসী কই রাজি না। আমরা সকল শিক্ষার্থী একই বাক্যে আমরা সকলেই ওনাকে চাই। মাদ্রাসার ধ্বংস হওয়ার জন্য যে একটা তারা অপপ্রচার করতেছে, আসলে এগুলি তারা একটা সম্পূর্ণটাই একটা মিথ্যা। বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ এবং ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন মারা গেছেন। বিকেল 3টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যান তিনি। এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ।
জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে বিদায় নিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও ছায়ানটের সভাপতি ডক্টর সঞ্জিদা খাতুন। এক সপ্তাহ আগে ডায়াবেটিস, কিডনি জটিলতা, বার্ধক্যজনিত সমস্যা ও সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়া, বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় সেপটিক শকে উনি ছিলেন। সেটারই চিকিৎসা চলাকালীন সময়ে উনি আজ বিকেল 3টার পরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ভিড় করতে থাকেন সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা। তারা বলেন, সঞ্জিদা খাতুনের হাত ধরেই রবীন্দ্রসঙ্গীত ও ছায়ানট পৌঁছেছে অনন্য উচ্চতায়। তার মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতি বছর যে বটমূলের যে রেওয়াজটা, আসলে ওনারই করা আসলে। তো উনি তো সারা জীবনে অনেক আগেকার মানুষ, কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন। এই বছরই প্রথম ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে তার আশীর্বাণী আমরা শুনব না। মহিষী নারী বলতে যা আমি বোঝাই, আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব। প্রতিটা জায়গা যেভাবে আগলে রেখেছিলেন, বুদ্ধি দিতেন, পরামর্শ দিতেন, সেগুলো আমরা আর পাবো না, এটা ভাবতেই খুব কষ্ট লাগে। সঞ্জিদা খাতুনের ছেলে জানান, মায়ের দেখানো পথ ধরেই এগিয়ে যাবে ছায়ানট। বুধবার বেলা 12:30টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য এখানেই রাখা হবে মরদেহ। আমরা কিন্তু 18 তারিখে ওনাকে এখান থেকে রিলিজ নিয়ে গেছিলাম। মোটামুটি সুস্থ ছিলেন, ওনারাও দেখেছেন, আমরাও দেখেছি। যাবার সময়ও কথা বলেছেন, খেয়েছেন, সব কিছু ঠিক ছিল। কিন্তু বাড়িতে যে হঠাৎ করে সব কিছুই যেন শাটডাউন করে দিলেন। তার কাজের ভেতর দিয়ে তিনি যা শিখিয়ে গেছেন সেগুলো যদি করতে পারি, তাহলে সেখানেই আমাদের মধ্যেই সবসময় আমরা ভাবি আছি তাকে নিয়ে, এবং তাকে নিয়ে থাকতে চাই। সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ছায়ানট, উদীচী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সঞ্জিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1954 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, 1955 সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং 1978 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে জাপানে বিক্ষোভ করেছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রবাসীরা। রোববার রাজধানী টোকিওর ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। অংশ নেয় বাংলাদেশ, পাকিস্তান, মিশর এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের শত শত আন্দোলনকারী। গাজাবাসীর উপর হামলার বিরুদ্ধে রাস্তায় নামে সাধারণ জাপানিরাও। এ সময় দূতাবাসের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। ইসরায়েলের বর্বরতাকে ইতিহাসের নজিরবিহীন নৃশংসতা বলে আখ্যা দেয় বিক্ষোভকারীরা। Any pockets of community, whether it be the Muslims, Christians, Jews, everyone from every country should be all here standing together for Palestine. লিডাররা যদি ঐক্যবদ্ধ হয়, ইসরায়েল বেঁচে যাবে, তারা সাগরে বেঁচে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। দক্ষিণ আফ্রিকার নর্থ বিএনপি শাখার উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল। রোববার জোহানেসবার্গের স্থানীয় এক রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম তরুণ। যৌথ সঞ্চালনায় ছিলেন কফিল উদ্দিন এবং মীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মমিনুল হক। বক্তব্য রাখেন ইমরান আলী, শামীম রেজা, মামুন আহমেদ সহ বেশ কয়েকজন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কিয়াস উদ্দিন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। বাংলাদেশ সমিতি ফুজাইরার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ফুজাইরা এলাকার আল বাহার হোটেলে এই মাহফিলের আয়োজন করা হয়। এ সময় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদির পাশাপাশি উপস্থিত ছিলেন দুদেশের বহু শীর্ষ কূটনীতিক। ইফতার পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল। যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ এবং সহ সম্পাদক হেলাল নূর। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুজ্জামান, মুস্তফা মোহাম্মদ তেজালি, মেজর আহমদ, কর্নেল হামাদ মোল্লা সহ আরও অনেকে।
মাহে রমজান উপলক্ষে বাহরাইনের সাধারণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম। বাহরাইনের মহারক শহরে পালিত হয় ইফতার বিতরণ কর্মসূচি। উদ্বোধন করেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান। এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহসভাপতি মামুন আব্দুস সাত্তার, সহসভাপতি রফিক ইসলাম, আখতারুজ্জামান সরকার সহ আরও বহু নেতাবৃন্দ। সংগঠনের উদ্যোগে অন্তত ৩০০ রোজাদার শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের বাহরাইন শাখার উদ্যোগে দেশটিতে প্রবাসীদের নিয়ে আয়োজিত হলো হামদ, নাত এবং কেরাত প্রতিযোগিতা। একই সাথে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। দেশটির তুবলি শহরে করা হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে যৌথ পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দূতাবাসের আইন সহকারী ডক্টর মোহাম্মদ নাজমুল এবং ইয়াং অ্যাসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবির। ইফতার শেষে দেশ বিদেশের সকল প্রবাসী বাংলাদেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। মাহে রমজান উপলক্ষে সেহরি পার্টির আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ওল্ডহ্যাম প্রবাসীরা। ওল্ডহ্যাম বন্ধু মহলের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল মিয়া। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফজলুল হক, ফয়সাল চৌধুরী, আব্দুল মতিন, ফখরুল ইসলাম, আবুল হোসেন সহ আরও অনেকে। বাংলাদেশের সাথে প্রবাসীদের সেতু বন্ধন গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানায় সংগঠনের আয়োজকরা। অন্যদিকে স্পেনে শিবচর উপজেলা পরিবারের উদ্যোগে আয়োজিত হয়ে গেল ইফতার এবং দোয়া মাহফিল। বার্সেলোনার স্থানীয় দারুল আমাল জামে মসজিদে করা হয় এই আয়োজন। অংশ নেয় স্পেনের বহু প্রবাসী বাংলাদেশি। এর তত্ত্বাবধানে ছিলেন ফয়সাল মোল্লা, ইমরান তালুকদার, মনির খান, মামুন মোল্লা, এনায়েত ঢালি সহ আরও অনেকে। প্রবাসী একে অপরের সাথে থাকা এবং ইসলামের শিক্ষাকে লালন করার উদ্দেশ্যে অনুষ্ঠিত এই মাহফিল বলে জানিয়েছে আয়োজকরা। এ সময় মুসলিম উম্মার শান্তি, বাংলাদেশের সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রবাসীদের নিয়ে ইফতার মাহফিল করল নিউইয়র্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশন। নিউইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত এলাকার এক মসজিদে করা হয় এই আয়োজন। এর আগে ইফতার পূর্ব আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মনির আহমেদ, আহ্বায়ক মুজিবুর রহমান, মাহফুজ বাবর সহ অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিল শেষে সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ কারি আনসারুল করিম। সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হলো লালা হাইপার মার্কেট শপিং মলের ৪র্থ শাখা। আবুধাবির মুসাফফা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গেল শুক্রবার উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির। আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ রামশাদ, ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন, রাশিদ রিয়াজ সহ বহু কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে দেয় বক্তব্যে বাংলাদেশিদের কর্মসংস্থান এবং রেমিটেন্স বৃদ্ধিতে সরকারের কাছে ভিসা জটিলতার সমাধান দাবি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ৩ বছর আগে ভারতীয় উদ্যোক্তাদের সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি চালু করেন প্রবাসী গিয়াসউদ্দিন। हम लोग का लाला हाइपर मार्केट मुसफ़ा 37 नंबर में हम लोग शुरू किया था। আলহামদুলিল্লাহ हमारा 4th ब्रांच आज का इनागुरेशन था। বর্তমান সরকারের সাথে বহির্বিশ্বের সরকারগুলোর সাথে সম্পর্ক ভালো আমরা যতটুকু জানি। তো উনি যদি চেষ্টা করে তাহলে বাংলাদেশের রেমিটেন্স বাড়লো, বাংলাদেশের শ্রমবাজার খুললো, শ্রমিকদের উপকার হলো, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের উপকার হলো, সর্বসাকুল্যে সবারই উপকার। খেলার খবর ক্রিকেট। সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। অংশ নেবে বাংলাদেশ এবং পাকিস্তানের অন্তত 16টি দল। আগামী 16 এপ্রিল রাজধানী রিয়াদে জমকালো আয়োজনে শুরু হবে ফুটবল টুর্নামেন্টটি। সৌদি আরবের প্রবাসী ব্যবসায়ীদের পাশাপাশি এতে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তানের অন্তত 66 জন খেলোয়াড় এবং টিম অফিসিয়াল। রিয়াদের একটি স্থানীয় হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা জানান আয়োজকদের প্রধান মকবুল আহমেদ পাটোয়ারি। ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশাস, খুলনা স্টার্স, খুলনা রয়্যাল বেঙ্গল, কুমিল্লা স্টার্স সহ মোট 16টি দল থাকছে এই টুর্নামেন্ট। এরই মধ্যে স্টেডিয়াম বরাদ্দের ঘোষণা দিয়েছেন সৌদি ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ড। কুয়েতে তেল, গ্যাস সহ বিভিন্ন জ্বালানি এবং খনিজ সম্পদে বিশ্বের বহু মানুষের পাশাপাশি কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলীরা। দেশটিতে রয়েছে বাংলাদেশি প্রকৌশলীদের ব্যাপক চাহিদা। তবে ভিসা জটিলতার কারণে কুয়েতে আশঙ্কাজনক হারে কমে গেছে প্রবাসী প্রকৌশলীদের সংখ্যা। দ্রুত এই ভিসা জটিলতা সমাধানে সরকারের কাছে জোর দাবি প্রকৌশলীদের। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে তথ্য এবং চিত্রে বিস্তারিত। জ্বালানি ও খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে রয়েছে তেল, গ্যাস সহ বহু মূল্যবান খনিজ সম্পদ। এসব খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীরা।
প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে কুয়েত অয়েল কোম্পানিতে কর্মরত রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম। তিনি জানান, অয়েল ও পেট্রোলিয়াম রিফাইনারির পাশাপাশি বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন খাতে ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশিদের। তবে কুয়েতে একসময় বহু বাংলাদেশি প্রকৌশলী থাকলেও দীর্ঘদিন ভিসা জটিলতার কারণে বর্তমানে তাদের সংখ্যা হাতে গোনা। ফলে এই খাতে আধিপত্য বিস্তার করছে পার্শ্ববর্তী দেশগুলো। সরকারিভাবে যদি এখানকার ডিমান্ডগুলি নিয়ে আরও সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। এই জটিলতা নিরসনে লামানা প্রথা তুলে বাংলাদেশ থেকে কুয়েতে চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালাচ্ছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সিভিল সেক্টরেও এইসব স্কিল্ড ম্যানপাওয়ার হিসেবে আমাদের দক্ষ জনশক্তিকে আনার জন্য আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আইটি স্পেশালিস্ট যারা আছেন, তাদেরকে যেন আমরা কুয়েতে আনতে পারি, সেজন্য আমাদের লাগাতার প্রচেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের আলোচনা ও দ্রুত পদক্ষেপের জেরে লামানা প্রথা অপসারণের মাধ্যমে কুয়েতে আরও দক্ষ জনশক্তি নিয়োগ হবে বলে প্রত্যাশা দেশটির প্রবাসীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে হামলা বন্ধ করতে রাজি হয়েছে রাশিয়া, ইউক্রেন। সৌদি আরবে দু দেশের সাথে আলোচনার পর মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায় হোয়াইট হাউস। জানায় সামুদ্রিক অঞ্চলটিতে একে অন্যের নৌযান লক্ষ্য করে হামলা থামাতে সম্মত হয়েছে মস্কো, কিয়েভ। একই সাথে কৃষ্ণ সাগরে সুরক্ষিত নৌযাত্রায় আশ্বস্ত করেছে দুপক্ষ। তবে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যাংকসহ বিভিন্ন খাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। এর আগে পরস্পরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা থামাতে রাজি হয় দুই দেশ। এই সাথে শেষ করছি এখনকার যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।